বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আজ এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে জ্বালানি নিরাপত্তা হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২৪ সালের পাওয়ার সেক্টর রিপোর্ট অনুযায়ী দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫,৫০০ মেগাওয়াটে পৌঁছালেও প্রকৃত চাহিদা ২৯,৩০০ মেগাওয়াট, যা প্রায় ১৫% ঘাটতি নির্দেশ করে। এই ঘাটতি পূরণে সরকারকে প্রতি বছর ৩৫,০০০ কোটি টাকা ডিজেল ও ফার্নেস অয়েল আমদানি করতে হচ্ছে, একটি অস্থায়ী সমাধান যা বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী বর্তমান হারে চাহিদা বৃদ্ধি অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ এই ঘাটতি ৮,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যাবে। এই সংকটের মূলে রয়েছে জ্বালানি উৎসের সীমিত বৈচিত্র্য। প্রাকৃতিক গ্যাস, যা একসময় বাংলাদেশের জ্বালানি খাতের মূল চালিকা শক্তি ছিল, তার মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সর্বশেষ জরিপে দেখা গেছে, দেশের প্রমাণিত গ্যাস মজুদের ৭৫% ইতিমধ্যেই নিঃশেষিত হয়েছে। বর্তমান হারে ব্যবহার চলতে থাকলে ২০৩২ সালের মধ্যে প্রায় সকল গ্যাস ক্ষেত্র শুকিয়ে যাবে। এই অবস্থায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরকারি পরিকল্পনা পরিবেশবাদীদের তীব্র বিরোধিতা এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। বিশেষ করে রামপাল ও পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পগুলো ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে। এসব সংকটের প্রেক্ষাপটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন সমীকরণ হিসেবে আবির্ভূত হয়েছে। এটি শুধু একটি বিদ্যুৎ কেন্দ্রই নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের সাথে জড়িত একটি কৌশলগত প্রকল্প। কিন্তু এই উচ্চাভিলাষী প্রকল্প কি বাংলাদেশকে জ্বালানির স্বনির্ভরতা দেবে, নাকি নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে প্রকল্পের প্রযুক্তিগত, অর্থনৈতিক, পরিবেশগত ও ভূ রাজনৈতিক দিকগুলো। বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ক্রমবর্ধমান ব্যবধান, বাংলাদেশের বিদ্যুৎ খাতের বর্তমান অবস্থা বোঝার জন্য কিছু মৌলিক সূচক বিশ্লেষণ করা প্রয়োজন। ২০২৪ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪,৭৮২ মেগাওয়াট, যা গ্রীষ্মকালীন চাহিদার তুলনায় প্রায় ২,০০০ মেগাওয়াট কম। এই ঘাটতি পূরণে ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করতে হয়, যার ফলে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যায়। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী শুধুমাত্র ২০২৪ সালে জেনারেটরে ডিজেল বাবদ ব্যয় হয়েছে প্রায় ১২,০০০ কোটি টাকা। এই পরিস্থিতি আরও জটিল হয়েছে পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলোর অদক্ষতার কারণে। দেশের ৬০% বিদ্যুৎ কেন্দ্রের বয়স ১৫ বছরের বেশি, যার ফলে উৎপাদন ক্ষমতা প্রায় ২৮% হ্রাস পেয়েছে। জ্বালানি মিশ্রণের অসম বণ্টন ও তার প্রভাব বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি উৎসের বণ্টন একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্রাকৃতিক গ্যাসের অবদান ৫৬.৮%, যা দ্রুত হ্রাস পাচ্ছে। কয়লার অবদান মাত্র ১২.৫%, যেখানে ভারতে এই হার ৭০% এবং চীনে ৬০%-এরও বেশি। তেলের অবদান ২৬.৯%, যা অত্যন্ত ব্যয়বহুল এবং আমদানি নির্ভর। সবচেয়ে হতাশাজনক হল নবায়নযোগ্য শক্তির অবস্থান, যার অবদান মাত্র ৩.৮%। জার্মানি বা ডেনমার্কের মতো দেশগুলো যেখানে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে ৫০% এর বেশি চাহিদা পূরণ করছে, সেখানে বাংলাদেশ এই খাতে পিছিয়ে আছে। বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা ও ক্ষতি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অদক্ষতা বাংলাদেশের বিদ্যুৎ খাতের আরেকটি বড় সমস্যা। ২০২৪ সালে বিতরণ ক্ষতির হার ৮.৭% দাঁড়িয়েছে, যা উন্নয়নশীল দেশগুলোর গড় ৬.৫% এর চেয়ে বেশি। এই ক্ষতির মূল্য প্রায় ৫,০০০ কোটি টাকা বার্ষিক। গ্রামীণ এলাকায় এই হার আরও বেশি, কিছু ক্ষেত্রে ১৫% পর্যন্ত। এই ক্ষতির প্রধান কারণ পুরনো ট্রান্সমিশন লাইন, চোরাই সংযোগ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বিদ্যুৎ বিভাগের এক জরিপে দেখা গেছে, দেশের ৩০% ডিস্ট্রিবিউশন লাইন ২০ বছরেরও বেশি পুরনো, যা আধুনিক চাহিদা পূরণে অক্ষম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প একটি যুগান্তকারী উদ্যোগ। প্রকল্পের প্রযুক্তিগত বিবরণ ও বৈশিষ্ট্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার VVER 1200 রিঅ্যাক্টর, যা তৃতীয় প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির সর্বশেষ সংস্করণ। এই প্রযুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর উন্নত প্যাসিভ সেফটি সিস্টেম। প্রচলিত রিঅ্যাক্টরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে কুলিং সিস্টেম চালু রাখতে সক্রিয় পাম্পের প্রয়োজন হয়, কিন্তু VVER 1200-এ মাধ্যাকর্ষণ ভিত্তিক জলের সরবরাহ ব্যবস্থা থাকায় কোনো সক্রিয় পাম্পিং সিস্টেমের প্রয়োজন হয় না। এই ব্যবস্থা ২০১১ সালের ফুকুশিমা দুর্ঘটনার পর বিশেষ গুরুত্ব পেয়েছে, যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কুলিং সিস্টেম ব্যর্থ হয়েছিল। রিঅ্যাক্টরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কোর ক্যাচার ডিভাইস, যা কোনো দুর্ঘটনা ঘটলে গলিত রিঅ্যাক্টর কোর ধারণা করতে সক্ষম। ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনায় এই ধরনের ভূগর্ভস্থ না থাকায় গলিত কোর ভূগর্ভে প্রবেশ করেছিল। VVER 1200 এর ডিজাইন লাইফ ৬০ বছর এবং প্রয়োজন হলে আরও ২০ বছর বাড়ানোর সুযোগ রয়েছে। জ্বালানি দক্ষতার দিক থেকে এটি প্রচলিত রিঅ্যাক্টরের চেয়ে ১৫% বেশি দক্ষ এবং জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের সুবিধা রয়েছে। নির্মাণ অগ্রগতি ও বাস্তবায়ন চ্যালেঞ্জ।
2024 সালের হিসাবে প্রথম ইউনিটের নির্মাণ কাজ 85% সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রায় 5000 স্থানীয় ও বিদেশি প্রকৌশলী। প্রথম ইউনিট 2025 সালের শেষ নাগাদ এবং দ্বিতীয় ইউনিট 2027 সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বিশেষ করে কোভিড-19 মহামারীর সময় নির্মাণ কাজ ব্যাহত হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সরবরাহে বিলম্ব হয়েছে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও প্রকল্পের অগ্রগতিকে কিছুটা বাধাগ্রস্ত করেছে। প্রকল্প এলাকার ভূতাত্ত্বিক অবস্থাও একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। রূপপুর এলাকা যদিও ভূমিকম্প প্রবণ অঞ্চল থেকে কিছুটা দূরে অবস্থিত, তবুও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে 1897 সালের মতো বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই ঝুঁকি মোকাবেলায় রিঅ্যাক্টর ভবন বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি 8 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে। এছাড়া বন্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষণ, বিনিয়োগ বনাম সুবিধা। প্রকল্প ব্যয়ের বিস্তারিত হিসাব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামো বিনিয়োগগুলোর মধ্যে একটি। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে $13 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,40,000 কোটি টাকা। এই বিশাল অঙ্কের অর্থায়ন কাঠামোটি বেশ জটিল। প্রকল্প ব্যয়ের 90% অর্থাৎ $11.38 বিলিয়ন রাশিয়া ঋণ হিসেবে দিয়েছে, যার সুদের পরিশোধ সময় 20 বছর, যার মধ্যে 10 বছর গ্রেস পিরিয়ড রয়েছে। বাংলাদেশ সরকারকে বাকি 10% অর্থাৎ $1.3 বিলিয়ন নিজেদের তহবিল থেকে যোগান দিতে হচ্ছে। প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার জন্য ব্যয় হচ্ছে প্রায় $5.4 মিলিয়ন, যা অন্যান্য শক্তির উৎসের তুলনায় অনেক বেশি। সৌর বিদ্যুতের ক্ষেত্রে এই ব্যয় $1.2 মিলিয়ন মেগাওয়াট। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য $2.8 মিলিয়ন এবং গ্যাস ভিত্তিকের জন্য $1.5 মিলিয়ন। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জীবনকাল অন্যান্য উৎসের তুলনায় অনেক বেশি এবং জ্বালানি খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় দীর্ঘ মেয়াদে এটি লাভজনক হতে পারে। পরিচালন ব্যয় ও অর্থনৈতিক সুবিধা। প্রকল্প চালু হওয়ার পর বার্ষিক পরিচালন ব্যয় ধরা হয়েছে $230 মিলিয়ন, যার মধ্যে রয়েছে $150 মিলিয়ন রক্ষণাবেক্ষণ ব্যয়, $50 মিলিয়ন জ্বালানি ব্যয় এবং $30 মিলিয়ন কর্মী ব্যয়। দুটি ইউনিট সম্পূর্ণ চালু হলে এটি বার্ষিক 18,000 গিগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে, যা দেশের মোট উৎপাদনের প্রায় 10% হবে। অর্থনীতিবিদদের মতে প্রকল্পটি থেকে প্রধান সুবিধাগুলো হলো জ্বালানি আমদানি সাশ্রয়, বছরে প্রায় $300 মিলিয়ন, কর্মসংস্থান 10,000 প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরি, প্রযুক্তি হস্তান্তর, পারমাণবিক প্রযুক্তিতে স্থানীয় দক্ষতা বৃদ্ধি, গ্রিড স্থিতিশীলতা, বেস লোড সরবরাহ নিশ্চিতকরণ। তবে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে এই বিশাল ঋণের বোঝা ভবিষ্যতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে রাশিয়ার মুদ্রা রুবলের অস্থিরতা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ঋণ পরিশোধে জটিলতা দেখা দিতে পারে। নিরাপত্তা ঝুঁকি। বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য প্রভাব। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কিছু অনন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকল্পটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, যা একটি সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূতত্ত্ববিদদের মতে 1897 সালে সংঘটিত 8.7 মাত্রার ভূমিকম্পের মতো বড় ধরনের ভূমিকম্প পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে। যদিও রিঅ্যাক্টরটি 8 মাত্রার ভূমিকম্প সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে, তবুও বিশেষজ্ঞরা এর চেয়ে বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবও একটি বড় উদ্বেগের বিষয়। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নদী ভাঙ্গনের কারণে পদ্মা নদীর গতিপথ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেমকে প্রভাবিত করতে পারে। 2022 সালের বন্যায় প্রকল্প এলাকার কিছু অংশ জলমগ্ন হওয়ার ঘটনা এই সংখ্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে, কিন্তু পরিবেশবাদী গোষ্ঠীগুলো এই দাবিকে যথেষ্ট মনে করছে না। মানবীয় ত্রুটি ও প্রশাসনিক সীমাবদ্ধতা। পারমাণবিক নিরাপত্তার ইতিহাসে মানবীয় ত্রুটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1979 সালে 3 মাইল আইল্যান্ড এবং 1986 সালের চেরনোবিল দুর্ঘটনার মূল কারণ ছিল অপারেটরদের ভুল। বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তিতে অভিজ্ঞ কর্মীর অভাব এই ঝুঁকিকে বাড়িয়ে তুলেছে। যদিও রাশিয়া 1000-এরও বেশি বাংলাদেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদকে প্রশিক্ষণ দিয়েছে, তবুও বিশেষজ্ঞরা মনে করেন যে একটি পরিপক্ক পারমাণবিক সংস্কৃতি গড়ে তুলতে আরও সময় প্রয়োজন। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সীমিত অভিজ্ঞতাও একটি চিন্তার বিষয়। এই সংস্থাটি 2013 সালে গঠিত হয়েছে এবং এর কর্মকর্তাদের বেশিরভাগেরই পারমাণবিক নিয়ন্ত্রণে সরাসরি অভিজ্ঞতা নেই। দুর্নীতির ঝুঁকিও একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ নিয়ে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। জরুরি প্রস্তুতি ও সাইবার নিরাপত্তা।
জরুরি অবস্থা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। প্রকল্প এলাকার 30 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রায় 15 লক্ষ মানুষ বসবাস করে, যাদের জরুরি অবস্থায় সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিকল্পনা ও অবকাঠামোর অভাব রয়েছে। স্বাস্থ্যসেবার সীমিত সক্ষমতা, বিশেষ করে বিকিরণ চিকিৎসার সুযোগ সুবিধার অভাব এই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে। সাইবার নিরাপত্তা আরেকটি উদীয়মান চ্যালেঞ্জ। আধুনিক পারমাণবিক রিঅ্যাক্টরগুলো ডিজিটাল কন্ট্রোল সিস্টেমের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। 2010 সালের স্ট্যাক্স নেট ভাইরাস ইরানের ন্যাটানজ পারমাণবিক সুবিধাকে লক্ষ্য করেছিল। বাংলাদেশের সাইবার নিরাপত্তা অবকাঠামো এই ধরনের হামলা মোকাবেলায় কতটা প্রস্তুত তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সন্দেহ রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যে প্রতিবেদনটা দেখলেন, আশা করছি এই প্রতিবেদনটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে এসআই মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেয়ার করে এসআই মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।